বিভিন্ন জায়গায় আমাদের লোক রাখা হচ্ছে, মুরলীধর ভবনে, বারুইপুর জেলা অফিসে, বিভিন্ন জেলা অফিসে রাখা হচ্ছে। ঠিক আছে। বাংলা আছে বাংলাতে। ভোট পরবর্তী হিংসা তৃণমূল কংগ্রেস সর্বস্তরে চালানোর চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তা সম্প্রসারিত হয়েছে। আমরা দলের পক্ষ থেকে আমাদের সমস্ত দলীয় ইউনিটকে, প্রত্যেক জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের বুথ পর্যন্ত যারা যেখানে আছেন তাদের কর্মীদের সহযোগিতার জন্য বার্তা পাঠিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় প্রয়োজনে শিশু মা সমেত তাদের সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। এটা জানতাম, এটা স্বাভাবিকই ছিল, কারণ 29টি আসন পেয়ে কার্যত তৃণমূল কংগ্রেসের যে শরীরী ভাষা, মুখ্যমন্ত্রীর যে শব্দচয়ন, তাদের মনে পড়ছে গোটা ভারতবর্ষই জয় করে তিনি ফেলেছেন। এখনো পর্যন্ত সারা ভারতের রাজনীতির আঙ্গিকে তৃণমূল কংগ্রেসের যে কোনো প্রাসঙ্গিকতা নেই সেটা প্রমাণিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। এ রাজ্যের আরও একটি দল যারা বিভিন্ন সময় নো ভোট টু বিজেপিতে তৃণমূলের সঙ্গে অংশগ্রহণ করেছিল, যারা এই নির্বাচনে পরোক্ষভাবে ভোট কেটে তৃণমূল প্রার্থীকে জিতিয়ে দেবার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, যাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখতে, তাদের ব্যানার লাগাতে সাহায্য করেছিল, পাড়াছাড়া কর্মীদের আবার ঢুকিয়ে রেখে দিয়েছিল, পার্টি অফিস ব্যবহার করতে দিয়েছিল, তারাও যে এই মুহূর্তে সর্বভারতীয় রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক সেটা প্রমাণ হয়েছে। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬২ বছর পর এই ঘটনার পুনরাবৃত্তি, এবং আজকে তিনি কিষাণ সম্মান নিধি ২০,০০০ কোটি টাকা প্রথম তিনি ফাইলে এই কাজ করে তিনি শুরু করেছেন। জয় পরাজয় একটা নির্বাচনে থাকে, যে যেভাবেই হোক সেটাকে ব্যাখ্যা করতে পারে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন, সেই মুখ্যমন্ত্রীর ওয়ার্ডের ৮টি ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা, মানে বিজেপির প্রার্থী লিড পেয়েছেন। অনেক ডাক সাইডে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী, অরূপ বিশ্বাসের ওয়ার্ড, যদিও তার পরিবারের কেউ সেখানে কাউন্সিলর আছেন, সেই ওয়ার্ডে বিজেপি লিড করেছে। দক্ষিণ কলকাতার এখন তৃণমূলের সম্ভবত সভাপতি দেবাশিস কুমার, সেই ওয়ার্ডে বিজেপির প্রার্থী লিড পেয়েছেন। সামগ্রিকভাবে আমাদের ফল আশাপ্রদ হয়নি, আমরা যেখানে পৌঁছতে চেয়েছিলাম সেখানে পারিনি। 2021-এর ভোট পরবর্তী হিংসা, প্রবল আক্রমণ, বহু ক্ষেত্রে আমরাই পৌঁছতে পারিনি কর্মীদের কাছে, কারণ কর্মীরা বলেছেন যে আমাদের কাছে এলে অবশিষ্ট বাড়িগুলো পর্যন্ত ভেঙে দেবে। এত কর্মী রাজ্য ছাড়া ভিন রাজ্যের বাসিন্দা হয়েছে, পরিযায়ী শ্রমিক হয়েছে, তো তার মধ্যে দিয়েও আমরা নির্বাচনে লড়েছি। এই নির্বাচনে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। জঙ্গিপুর, আমরা এই আসরে কোনো দিন কোনো নির্বাচনে আমরা খুব একটা দাগ কাটার মতো ফল করতে পারিনি। 2021 সালের নির্বাচনে আমরা এখানে 1 লক্ষ ভোটে পরাজিত হয়েছিলাম, আজকে সেখানে আমরা এই নির্বাচনে লিড পেয়েছি। আমরা বিভিন্ন নির্বাচনে চণ্ডীপুরের যে ঘটনা, যে চণ্ডীপুর কার্যত একটা সময় তৃণমূলের ক্ষমতার পট পরিবর্তনের অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, এবং যেখানকার প্রার্থী
অভিনেতা প্রার্থী কার্যত মানুষকে নির্দ্বিধায় পিটিয়ে দুঃখ প্রকাশ করে আবার এফআইআর করছেন পুলিশকে সঙ্গে নিয়ে। আজকে সেই চণ্ডীপুরেও বিজেপির প্রার্থী কিন্তু লিড পেয়েছে। লোডশেডিংয়ের তত্ত্ব যে বাস্তবে ছিল না, ওখানে যে কোনোভাবেই সূর্যগ্রহণ হয়নি, ওখানে কোনো সময় সেই সুযোগ নিয়ে অর্জুন জয়দ্রথকে বধ করেনি, আবার এই নির্বাচনে 24 ঘন্টা কৃত্রিম আলোর ব্যবস্থা করার পরেও সেই নন্দীগ্রাম কেন্দ্রে বিজেপি লিড পেয়েছে এবং মেদিনীপুরের 2টো আসনেই আমরা জয়লাভ করেছি। কোলাঘাটে বোমা বিস্ফোরণ, বাড়ি উড়ে যাওয়া। কোলাঘাটের জনবসতির মধ্যে বাজির কারখানা কি বোমার কারখানা সেটা পুলিশ খুঁজে পাচ্ছে না। আর ঠিক কোলাঘাটে তার অনতি দূরে আজকে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির বেডরুমের মধ্যে পুলিশ ঢুকে যাচ্ছে অস্ত্রের সন্ধানে কি অন্য কিছুর সন্ধানে, তথ্যের সন্ধানে, সেটা আমাদের জানা নেই। কিন্তু পুলিশ এতটাই সক্রিয় যে তারা বিরোধী দলনেতার একদম অন্তঃপুরে প্রবেশ করতে পারছে, তার ভাড়া নেওয়া কোনো আবাসনে সেখানে পর্যন্ত পৌঁছতে পারছে, কিন্তু তারই পাশে তারা বোমার কারখানায় পৌঁছতে পারছে না বা সেখান থেকে কোনো উদ্ধার করতে পারছে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরেও 3টে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এখন তারা গেছেন হরিয়ানার বর্ডারে, গেছেন কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে। ভালো লক্ষণ, এটা যাওয়া ভালো। ওখানে অন্তত বিজেপির কেউ কোনো বহিরাগত স্লোগান বা বহিরাগত পতাকা অন্তত কেউ দেখাবে না। এরকমভাবে যদি তৃণমূল দেশের বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনায় তাদের প্রতিনিধি দল পাঠায়, তাহলে সেটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে এবং সামগ্রিকভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে সেটা ভালো হবে। এইভাবেই নির্বাচন চলছে। এখন দেখা যাচ্ছে বড়োয়ায়, যেখানে জীবনকৃষ্ণ সাহা এখন স্বনামধন্য হয়ে গেছেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, সেই জীবনকৃষ্ণ সাহার কেন্দ্রেও বড়োয়াতেও কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। আর যে 4টি উপনির্বাচন আগামী 10ই জুলাই হতে চলেছে, সেই 4টি উপনির্বাচনের মধ্যে বাগদা কেন্দ্রে পদত্যাগ করেছিলেন যিনি স্পিকারের কারণে, মানে আমাদের ধৃতরাষ্ট্রের আশীর্বাদে যিনি ছিলেন, ওখানে 21,000 ভোটে বিজেপির লিড আছে। রানাঘাট দক্ষিণে যিনি আমাদের দলে কিছুদিন বেড়াতে এসে আবার চলে গেছেন, পাখি নিজের বাসায় ফিরে গেছে, সেখানেও কিন্তু 19,000 ভোটে বিজেপি এগিয়ে আছে। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ডাকসাইড প্রার্থী অত্যন্ত প্রভাবশালী, তার বাড়িতে ইনকাম ট্যাক্স গিয়েছিলেন বলে রায়গঞ্জের মানুষ নাকি এতটাই ক্ষিপ্ত ছিল যে তৃণমূল কংগ্রেস যদি পরিস্থিতি না নিয়ন্ত্রণ করত, তাহলে রায়গঞ্জের মানুষই কার্যত পিটিয়ে সমস্ত ইনকাম ট্যাক্সের আধিকারিককে ওখানেই শেষ করে দিত। তৃণমূল কংগ্রেস অত্যন্ত সংযমের দৃষ্টান্ত দেখিয়েছে। তৃণমূল কংগ্রেসের মতো দল যে কতটা সহিষ্ণু সেটা তারা প্রমাণ রেখেছিল রায়গঞ্জে। সেই জন্য তাদের বিধায়কের বাড়িতে কোনো আক্রমণ হয়নি। সেখানে নরেন্দ্র মোদী অমিত শাহের প্রতিহিংসার রাজনীতির কারণে পাঠানো ওই আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসাররা অক্ষত অবস্থায় বাড়ি ফিরেছিলেন। সেই রায়গঞ্জ কেন্দ্রেও বিজেপি প্রার্থী 47,000 ভোটে লিড পেয়েছেন এবং ওখানকার যিনি প্রার্থী আমাদের দলে থেকে বেড়াতে চলে গেছেন আবার, তিনি কিন্তু সেখানে নির্বাচিতও হননি। যে 3জন দল ছেড়ে অন্য তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তৃণমূল পরাজিত হয়েছে। বিক্ষিপ্তভাবে হিংসা চারিদিকে চলছে, সেটাকে রোববার আমরা চেষ্টা করছি, নির্বাচন কমিশনকেও আমরা জানাচ্ছি, এবং ব্যক্তিগত স্তরে আক্রমণ, প্রতি আক্রমণ বা এই হিংসার মধ্যে থেকে পশ্চিমবঙ্গে বেরিয়ে আসুক একটা সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে, এটাই আমাদের কামনা করি। কারণ এর নির্বাচন হয়েছে 7 দফার নির্বাচন, দীর্ঘদিন ধরে নির্বাচন চলেছে। এত সাংবাদিকরা প্রবল পরিশ্রম করেছেন, প্রত্যেকের পারিবারিক ক্ষতি করে তারা বিভিন্ন জীবনে ঝুঁকি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচন শেষ হয়ে গেছে, সুস্পষ্ট মেজরিটি আছে। যারা বলছেন এই সরকারটা চলবে না, তাদের দল কতদিন স্থায়ী থাকে সেটাই দেখার দরকার।
অনাস্থা প্রস্তাব এনে একটু দেখান না সরকারটাকে ফেলে দিয়ে। অনাস্থা প্রস্তাব কেন আনছেন না? কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি ভোটের পরে জোট বুঝে নেবেন বলেছিলেন, তিনি তো এর দায়িত্ব নিতে পারেন, তার তো গ্রহণযোগ্যতা আছে। তিনিই তো একমাত্র প্রতিষ্ঠিত মোদী বিরোধী মুখ, যিনি এবারে 29-12 ফলাফল করে দিয়েছেন। তিনি দায়িত্ব নিন। তিনি তো কংগ্রেসের প্রার্থীকেও এখানে হারিয়ে দিয়েছেন। তিনি দায়িত্ব নিন। তিনি দায়িত্ব নিয়ে অনাস্থা প্রস্তাব নিয়ে আসুন কেন্দ্রে, নরেন্দ্র মোদী সরকারকে ফেলার ব্যবস্থা করুন। এটা তো আমাদের দলের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে আমরা বলছি এই দায়িত্ব তার নেওয়া উচিত। কারণ তিনি মানুষের সামনে দেয়। আমাদের যেভাবে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন এবং মানুষের সামনে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি জোটের পরে জোট বুঝে নেবেন ভোটের পরে, তাহলে অন্তত তিনি এই দায়িত্বটা নিন। যেই সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, এই সরকার শুধুমাত্র পেশি শক্তি প্রদর্শন করে বা শুধুমাত্র বক্তৃতার মধ্যে দিয়ে, ঘোষণার মধ্যে দিয়ে, মিডিয়াকে কার্যত কিনে নিয়ে যে প্রচারগুলো চলছে পশ্চিমবঙ্গে, সরকার তার সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে, তো সেই মিথটাকে ভেঙে দেওয়ার আমার মনে হয় যিনি পারেন তার নাম মমতা ব্যানার্জি। এবং এক্ষেত্রে তিনি যদি সচেষ্ট হন, আমার মনে হয় ভারতীয় রাজনীতির পক্ষে সেটা মঙ্গল হবে এবং পশ্চিমবঙ্গবাসীর সামনে প্রকৃত তথ্য উঠে আসবে। সুমিতা, গতকাল থেকে একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে বলা হচ্ছে যে বাংলা আবার বঞ্চনার শিকার। বাংলা থেকে দুজন মন্ত্রী করা হলো ঠিকই, কিন্তু দুজনেই হাফ মন্ত্রী, পূর্ণ মন্ত্রী করা হলো না। এটাই তো অবমাননা, বাংলাকে অবমাননা। বাংলা বিরোধী বিজেপি বাংলা বিরোধী। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস 29টা আসন জিতেছে। কিছুদিন তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটু হজম করতে হবে। যে পার্টি তৈরি করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যে শ্যামাপ্রসাদ মুখার্জির কারণে, এনসি চ্যাটার্জির কারণে, রানী জ্যোতির্ময়ীর কারণে, মেঘনাথ সাহার কারণে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, এই সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হতে পারছেন, তাদেরই যদি বাংলা বিরোধী বলেন, বাংলার মানুষ সেটার বিচার করবে। কিন্তু ভোটের যা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী পরাজিত হলেও সমস্ত মিউনিসিপ্যাল শহরগুলোতে, এরিয়াগুলোতে আমরা কিন্তু লিড পাচ্ছি। এটা কিসের ইঙ্গিত বহন করছে? এটা কোন রাজনীতিকে সামনে নিয়ে আসছে? আমার মনে হয় সুস্থ, স্বাভাবিক, যারা শুভবুদ্ধি সম্পন্ন, রাজনীতি সচেতন মানুষ, তারা এটা বুঝতে পারছে। দেশ পরিচালনা করছেন নরেন্দ্র মোদী, এটা তার সম্পূর্ণ প্রেরোগেটিভ। তিনি কখন কাকে অর্ধেক করবেন, কখন কাকে গোটা করে দেবেন, সেটা সম্পূর্ণভাবে তিনি ঠিক করবেন। এবং এরকম কোনো বিষয় আপনাদের হয়তো আর বলবার সুযোগ ভবিষ্যতে থাকবে না। আজ না হলে কাল এই সরকারে পশ্চিমবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী থাকবে না। এটা নিয়ে দলের মধ্যে কোনো ক্ষোভ আছে যে পূর্ণমন্ত্রী পাওয়া যায়নি, তা নিয়ে দলের মধ্যে কোনো ক্ষোভ আছে? পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। দলীয় সিদ্ধান্তের গোপনীয়তা, পার্টি নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এবং যে কোনো সিদ্ধান্তকে মেনে নেওয়া, এটাই একটা সংগঠিত রাজনৈতিক দলের অবস্থান হয়ে থাকে। এক্ষেত্রেও সেটা আছে। এর বাইরে যদি কেউ বক্তব্য রাখে, সেটা বিচ্যুতি। তৃণমূলের তরফ থেকে বারে বারে বলা হচ্ছে যে এই যে মিলিজুলি সরকার, এটা দীর্ঘদিন চলবে না, এরা ভেঙে পড়বে, আস্থা হারাবে, টিকবে না, শরিকরা দলের সমর্থন করবে না, তারা এই দল হারিয়ে যাবে, থাকবে না সরকারটা। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। আরে সরকারটা যে চালাবে, এসব তো তাদের চিন্তা করার ব্যাপার। যারা সরকার চালাচ্ছে, কেন্দ্রের সরকার তৃতীয়বারের জন্য তৈরি করলো, তাদের মাথা ব্যথা নেই। আমাদের দলের জন্য একটু না চিন্তা করে উনি তৃণমূল কংগ্রেস তাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিন। বিজেপির অন্দরের খোঁজখবর না রেখে একটু তাদের অন্দরের খোঁজখবর নিন। কেউ কেউ তো বলে চলে গিয়েছিলেন যাচ্ছি, আবার ফিরে আসবো। আর কত লোক বলা আছে, কত লোক কোন দিকে কি কাজ করেছে, সেটা তো বুঝতে পারছেন। পুরো লিস্ট ধরে আমরা বলছি না, কারণ তারা বিপদে পড়বেন। 45টা ওয়ার্ডে কলকাতায় লিড আছে বিজেপি। কিন্তু আপনি বললেন যে আগামী দিনে পূর্ণমন্ত্রী পাবে, মানে আগামী দিনটা কবে আসবে? আগামী দিনে বাংলা থেকে দিন বদল হবে। না, আমরা আশাবাদী।
আমরা আশাবাদী এবং এটা এরকম কোনো বলে দেননি দেশের প্রধানমন্ত্রী যে পশ্চিমবঙ্গ থেকে কোনো পূর্ণমন্ত্রী হবেন, এরকম কোনো ঘোষণা কি হয়েছে? পশ্চিমবঙ্গে দুজন প্রতিমন্ত্রী হয়েছে, দুজনই প্রথমবারের জন্য, একজন দ্বিতীয়বারের জন্য এবং একজন প্রথমবারের জন্য মন্ত্রী হয়েছেন। তারা কাজকর্ম শিক্ষক, তাদেরই এলিভেট করে দিতে পারেন, আরও নতুন মন্ত্রী নিতে পারেন, এ তো সময় বলবেন, আমরা কি করে বলবো? নির্বাচনের ঘোষণা আগামী 10 জুলাই 4 বিধানসভার উপনির্বাচন, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা বিধানসভায় উপনির্বাচন। আমরা জিতবো, আমরা তো বলে দিলাম ভোটের ফলাফল। একমাত্র মানিকতলা ছাড়া যে নির্বাচন হয়েছে, তাও মানিকতলার ব্যবধান অত্যন্ত কম, 3500 ভোটে আমরা পিছিয়ে আছি। কিভাবে পিছিয়ে আছি, ওখানটা কি হয়েছিল